সবার শান্তি কামনা করে শুরু করছি অদ্ভুত মানব উপন্যাসের প্রথম পর্ব। কামালের ছোটকাল থেকেই শখ ছিল বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার। সে মাটি দিয়ে ফল, ফুল, পাখি তৈরি করে। ধীরে ধীরে বড় হলো। এর মধ্যে পাখির স্বপ্নটা তার মধ্যে জেঁকে বসেছে। পাখি কিভাবে ওড়ে, উড়তে পারে কেন, চিল আকাশে ডানা মেলে দিয়ে ভেসে বেড়ায়, বাজ পাখিরা নদী থেকে বড় বড় মাছ ধরে নিয়ে অনায়াসে আকাশে উড়ে যায়, মানুষ কেন উড়তে পারে না? যদি পাখিদের মতো সুন্দরভাবে পালক সাজিয়ে লাগানো হয় তবে কি উড়তে পারবে? চেষ্টার অসাধ্য কোনো কাজ নেই পৃথিবীতে। চেষ্টা করলে ক্ষতি কি? কামালের মাথায় একবার যা ঢোকে তা সহজে আর বের হয় না। ওর দেহটা মাটিতে থাকলেও মনটা চলে গেছে আকাশে। এ কাজ ছোট ছোট পাখির পালকে হবে না। বড় বাজ পাখি যারা নদী থেকে 1 মণ 2 মণ ওজনের মাছ ধরে নিয়ে যায়, সে ধরনের পাখির পালকে হয়তো ওড়া সম্ভব। নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, কোথাও কোনো মরা পাখির সন্ধান নেই। গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড গরমে পা আর চলছে না। সামনে একটি বাগান, এখানে বড় বড় গাছও রয়েছে। ভাবল এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার বেরিয়ে যাবে। গাছতলায় যাওয়ার সাথেই তার নাকে পচা গন্ধ ঢুকতে লাগলো। চারিদিকে তাকিয়ে খুঁজে ফিরছে মরা পাখি। সত্যিই ঝোপের পাশে বড় এক বাজ পাখি পড়ে আছে। ডানা দুটি কেটে বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল বাড়ি, যাতে কেউ না বুঝতে পারে এমন স্থানে লুকিয়ে রেখে দিল। কামাল ওই ডানা দুটো নিয়ে ভাবতে লাগলো পালকগুলো কিভাবে সাজানো এবং ছোট লোমগুলো কোনভাবে সাজানো রয়েছে। এভাবে তার প্রায় সপ্তাহখানেক কেটে গেল। এরপর পাখা ভাঁজ হয়ে নিচের দিকে আসবে। ডানা উঁচু করলে পাখা মেলে যাবে। পাখা যাতে উল্টে না যায়, আকাশে ডানা মেলে দিলে যাতে সমান তালে শক্তি পায়, কোনো একটি পাখা যাতে উপড়ে না যায়। অনেক কিছু ভাববার পর সে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হলো এ পাখা দিয়েই আকাশে ওড়া সম্ভব। পাখাগুলো ছাড়িয়ে সুন্দর করে শুকিয়ে নিল। তারপর মোটা বেত 2 ফালি করে প্রয়োজন মতো ফুটো করে আঠা দিয়ে ওর ভিতরে পালক ঢুকিয়ে 2টি পাখা তৈরি করলো। এবার হাতের সাথে বাঁধা, যাতে উল্টে না যায় সেজন্য কোমরের সাথে বাঁধার ব্যবস্থা করলো। বাড়ির পাশে ফাঁকা মাঠ, একা মাঠের মধ্যে গিয়ে পাখা বেঁধে প্রথমে ডানা মেলে উল্টে গেলে বাতাসে পিছন দিকে পড়ে গেল। তাতে বোঝা গেল পাখায় অনেক হাওয়া বেঁধেছে। এবার সামনে বাঁকিয়ে দিতেই 15-20 হাত উপরে উঠে গেল, ওড়া যাবে। কিন্তু মানুষের হাত ওভাবে চালানোর অভ্যাস নেই। সেহেতু প্রচুর পরিমাণে অভ্যাস করতে হবে। প্রতি রাতে অন্তত 2 ঘন্টা করে উপরে উঠতে হবে, নিচে নামতে হবে এবং বাজ পাখির মতো ডানা মেলে দিতে হবে। তারপর যেখানে খুশি যাওয়া যাবে। কামাল কালো জামা প্যান্ট ব্যবহার করে যাতে ওকে কোনো মানুষ না দেখতে পায়। অবাস্তবকে বাস্তবে পরিণত করেই ছাড়ল কামাল। বিলের ভিতর প্রতি রাতে 2 ঘন্টা করে উড়িয়ে বেড়াতে শুরু করলো। এতে অনেক প্রাণী পড়ে যাচ্ছে সমস্যায়। নিশাচর পাখিরা তার ভয়ে চলাচল করতে পারছে না। অনেক পাখি এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এই মাঠে ছিল একটি প্রাচীন বটগাছ। ওই গাছের নিচে অনেক জায়গা পড়ে থাকায় সেখানে ভূত পেতনিরা নাচ গানের আসর বসিয়ে আনন্দ উপভোগ করত। এখানে দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও শহর বন্দরের ভূতও এসে এই আসরে যোগ দিত। এসব ভূতেরাও ওই অদ্ভুত প্রাণীর দুর্দান্ত গতিতে ওড়া দেখে সবাই ভয় পেয়ে গেছে। এরপরও ভূতদের কাছে গুজব রটে গেছে ওই প্রাণী যাকে পাচ্ছে তাকেই গিলে খাচ্ছে, আর এই আহার করার জন্য সে প্রতি রাতে বাইরে আসে। সামনে ভূত প্রেত পাখি সহ যা পায় তাই খেয়ে আবার ফিরে যায়। এরপরও ওই মাঠে কিভাবে থাকবে তারা? সবাই প্রাণ ভয়ে পালিয়েছে। প্রায় সব ভূতই ওই আজব প্রাণীকে দেখেছে এবং চেনে। এখন সে কাছারি ঘর থেকে ডানা বেঁধে বারান্দায় এসে উড়িয়ে চলে যায়। তার পিতা জালাল তাকে কয়েকদিন বিছানায় না পেয়ে হতাশ হয়ে পড়ে।
সে ছেলেকে পাহারা দিতে থাকে এবং দেখতে পায় রাত 10টার দিকে ঘর থেকে নেমে কাছারি ঘরের দিকে যাচ্ছে কামাল। একটু এগিয়ে গেল, লুকিয়ে থাকার কারণে কামাল তাকে দেখতে পাচ্ছে না। মিনিট 10 পরে ঘর থেকে বেরিয়ে এসে উড়িয়ে চলে গেল মাঠের দিকে। ছেলেকে উড়িয়ে যেতে দেখে তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। মানুষ উড়তে পারে এ কথা সে কোনোদিন শোনেনি। আজ নিজের ছেলেকে উড়তে দেখে অবাক হয়ে গেল। কি করবে আর কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। শরীরের কাঁপুনি এখনো থামেনি। আস্তে আস্তে ঘরে গিয়ে স্ত্রীকে ডাকছে, কাঁঠালের মা, ও কাঁঠালের মা। কামালের মা উঠে বলল, কাঁঠাল নামে তোমার আরো কোনো ছেলে আছে নাকি? জালাল বলল, কথা আমার আড়ষ্ট হয়ে আসছে, তুইও ঘটনা শুনলে বেহুশ হয়ে যাবি। কামালের মা দেখল তার স্বামী থর থর করে কাঁপছে, বলল, কি হয়েছে বলো। জালাল বলল, আমাদের কামাল প্রতি রাতে বাড়ি থাকে না। আমি ওর পিছু নিয়ে দেখি ঘর থেকে নেমে সোজা কাছারি ঘরে গেল। ঘর থেকে বেরিয়ে পাখির মতো উড়ে চলে গেল বাইরে। কামালের মা বলল, তুমি ভালো করে দেখেছো তো? জালাল বলল, হ্যাঁ দেখেছি। ওই দৃশ্য দেখেই তো আমার হৃদকম্পন বেড়ে গেছে। তোর বিশ্বাস না হলে চল ফিরে আসাটা দেখতে পাবি। কামালের মা বলল, আমি যেতে পারবো না, নিশ্চয় ওর ঘাড়ে জিন আছে। সে ওকে সন্ধ্যা রাতে নিয়ে যায় আর ভোর রাতে দিয়ে যায়। আমার ছেলেটা তুমি বাঁচাও, ওর কিছু হলে আমিও মরে যাব। জালাল বলল, আরে আমিই তো ভয়ে মারা যাচ্ছি, ওকে আমি কিভাবে বাঁচাবো? কামালের মা বলল, কাউকে কিছু বলার দরকার নেই, কাল সকালে ফকির বাড়ি গিয়ে ভারণ দিয়ে দেখতে হবে। জালাল বলল, ঠিক কথা বলেছ, আর কাউকে কিছু বলার দরকার নেই। কাছারি ঘরের দিকেও আমাদের যাওয়ার প্রয়োজন নেই। জিন আমাদের দেখতে পেলে চিরজনমের মতো অন্ধ করে দেবে। কামালের মা বলল, ঠিক আছে, আমি দিনের বেলায় ওদিকে তাকাবো না, তুমিও যেও না। সকালবেলা কাউকে কিছু না জানিয়ে দুইজন গেল ফকির বাড়ি। ফকির সাহেব ভারণ দিয়ে মানুষের শরীরের রোগের কথা বলছেন। জালাল তার ছেলে কামালের উপর ভারণ দেওয়ার কথা বললে তিনি সমস্যার কথা জানতে চাইলেন। কামালের মা গত রাতের ঘটনা সব খুলে বললে ফকির সাহেব ভারণ দিয়ে বললেন, কামালের ঘাড়ে সাতনি নামের এক জিন ভর করেছে। তাকে এভাবে বাইরে নিয়ে যেতে যেতে একদিন তাদের দেশে নিয়ে যাবে। সেদিন আর আপনারা তাকে কোথাও খুঁজে পাবেন না। কথাটা শুনে পিতামাতা উভয়েই ভেঙে পড়ল। জালাল বলল, বাবা, আপনি আমার ছেলেকে রক্ষা করুন বাবা, যত টাকা লাগে আমি দেব। দরকার হলে আমার হালের বলদ, জায়গা জমি, ভিটে মাটি বিক্রি করে হলেও দেব। আপনি আমার ছেলেকে রক্ষা করুন বাবা। ফকির বলল, 5,001 টাকা, 5.25 আনা লাগবে হাদিয়া। আপনি কি পারবেন দিতে? কামালের মা বলল, বাবা, আমরা গরিব মানুষ, আপনি একটু কম নিন। ফকির বলল, এ অনেক ঝামেলার কাজ। এই জিন তাড়াতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। গভীর রাতে এক মাঠের মাঝখানে গিয়ে তাকে ডাকতে হবে। সে যখন আসবে তখন তার হাতে পায়ে ধরে সরাতে হবে। তাতে হয়তো আমার মৃত্যুও হতে পারে। অর্থাৎ জিনের ঝুঁকি নিয়ে কাজ করার মূল্য ওই টাকাতে কম হয়ে যায়। সেহেতু ওর কম দিলে আমার কাছে হবে না। কামালের মা স্বামীকে বলল, তুমি টাকার দিকে তাকিয়ে আমার ছেলের জীবন নষ্ট করে দিও না। জালাল বলল, বাবা, আপনি ব্যবস্থা তৈরি করুন, আমি টাকা নিয়ে আসি। দুইজন চলে গেল বাড়ি। বাড়িতে যে টাকা আছে তাতে হলো না। পাড়ার লোকের নিকট থেকেও ধার নিয়ে গেল ফকিরের কাছে। ফকির তাকে 4টি লম্বা পেরেক এবং একটি মাটির হাড়ি দিয়ে বলল, 4টি পেরেক বাড়ির 4 কোনায় পুঁতে রাখতে হবে, আর হাড়িটা উঠানের মাঝখানে 1 হাত মাটির নিচে পুঁতে দিলে ওই জিন তোমার বাড়ি আর কোনোদিন প্রবেশ করতে পারবে না। বাড়ি ফিরে যথা নিয়মে কাজ সম্পাদন করল জালাল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। প্রতি রাতেই কামাল বেরিয়ে যাচ্ছে। জালাল ফকিরের কাছে গিয়ে ঘটনাটি ফের বললে ফকির রেগে উঠে বলল, এত বড় সাহস ওর! আমার মন্ত্র উপেক্ষা করে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আমি ওকে আগুনে পুড়িয়ে মারব। ও আমাকে চেনে না। আমি কত বড় ফকির তা চিনতে ভুল করেছে। দরকার হলে আমি ওর বংশ সহ শেষ করে দেব। কথাটা শুনে জালাল খুবই খুশি। এবার তার ছেলেকে আর নিয়ে যেতে পারবে না, হত্যাও করতে পারবে না। এবার ফকির বলল, আর তোমাকে বেশি টাকা দিতে হবে না, মাত্র 2,000 টাকা দাও। আমি ওকে চিরজনমের মতো তোমার বাড়ি থেকে বিদায় করে ছাড়ব। জালাল ধার করে আনা টাকা থেকে ফকিরকে 2,000 টাকা দিল। ফকির বলল, এবার অবশ্যই কাজ হয়ে যাবে। তুমি
নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, আমি ওকে আমার জিন দিয়ে ধরে এনে বেঁধে রাখবো। জালাল খুশি হয়ে বাড়ি ফিরে গেল, কিন্তু এবারও কোনো কাজ হয়নি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবার গেল ফকির বাড়ি। ভাবছে ফকিরকে আজ মনে যা আসে তাই করে বলবো। রাগ আর সামলাতে পারছে না, এত টাকা দিয়েও কোনো ফল না হওয়ায় রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ফকির বাড়ি গিয়ে শুনলো সে কোথায় রুগী দেখতে গেছে। মনে মনে ভাবছে আজ ফকিরের সাথে বোঝাপড়া করেই যাব। বসে আছে ফকিরের বাড়িতে। সকালে না খেয়ে দুপুর পার হয়ে যাওয়ায় কামালের মা খুঁজতে বেরিয়ে গেল। ফকির বিকেলে ফিরল বাড়িতে। জালালের চোখ মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে আজ তার রক্ষা নেই। জালাল কাছে গিয়ে উচ্চ স্বরে বলল, ফকির, আজ তোমার কেরামতি শেষ। ফকিরের হাতে ছিল চিকন বাঁশের লাঠি। মাটিতে আঘাত করে উপর দিকে তাকিয়ে ঠোঁট বিড়বিড় করে বলল, আমার এই লাঠি দিয়ে দিলাম। এই আশ্চর্য কেরামতির লাঠির কাছে তুই কিভাবে আসিস আমি দেখব। কি দেব না? তোকে শায়েস্তা করার জন্যই আমি লাঠিটা ওকে দিলাম। জালাল ফকিরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে হয়তো সে জিনের সাথে কথা বলছে। ওই লাঠির শক্তিতে হয়তো জিন পালিয়ে যাবে। মনে মনে খানিকটা ভরসাও পাচ্ছে এখন। ফকির লাঠিটা দিয়ে বলল, এই লাঠিটা নিয়ে যাও। এই লাঠি যে বাড়িতে থাকবে সে বাড়িতে কোনো জিন ভূত প্রবেশ করবে না। আর এই লাঠি তোমার কাছে থাকা অবস্থায় জিন ভূত দৈত্য দানব সবই তুমি দেখতে পাবে। যদিও কেউ প্রবেশ করে তাকে তুমি এমন পিটুনি দিবা যাতে আর কোনোদিন সে তোমার বাড়ির দিকে ফিরেও না তাকায়। তবে শুনে রাখো, এই লাঠি নিয়ে যাওয়ার সময় ডানে বাই কিংবা পিছনে তাকানো যাবে না, শুধু সামনেই তাকাতে হবে। পিছন থেকে যদি তোমাকে মহিলার সুরে ডাকে তবে ভাববা ওই তোমাদের সেই ক্ষতিকারক জিন। ভুলেও যেন পিছন দিকে তাকিও না। জালাল লাঠি নিয়ে ফকিরের কথা অনুযায়ী হেঁটে যাচ্ছে, অন্যদিকে সে মাথাও ঘুরাচ্ছে না। কামালের মা দেখতে পেল তার স্বামী বাড়ির দিকে যাচ্ছে। তাড়াতাড়ি পিছনে এসে ডাকছে, কামালের বাপ, ও কামালের বাপ, একটু আস্তে হাঁটো, আমি যাব তো। জালাল মনে মনে বলছে, ফকিরের কথাই সত্যি, শালা তুই আমার সাথে আয়, দেখাচ্ছি মজা। কোনো কথা না বলে হেঁটে যাচ্ছে। কামালের মা দ্রুত হেঁটে গিয়ে পিছনে পিছনে যাচ্ছে বাড়ির সীমানার কাছাকাছি। জালাল আবারও মনে মনে বলছে, শালার জিন, আজ তোর একদিন কি আমার একদিন। লাঠি পড়া কাহাকে বলে আজ তোকে বুঝিয়ে দেব। পৌঁছে গেল বাড়ির সীমানায়। ভিতরে ঢুকেই পাক ফিরে শুরু করলো কামালের মাকে দুই হাতি বাড়ি। কামালের মা চিৎকার দিয়ে মাটিতে গড়িয়ে পড়ল, তবুও চলছে লাঠির আঘাত। ব্যথার যন্ত্রণায় হাউমাউ করে কাঁদতে লাগলো, ওরে মাগো, ওরে বাবা গো, ও কামালের বাপ, আমারে আর মেরো না, আমি মরে গেলাম গো, আমি আর বাঁচব না। তবুও থামছে না জালাল। প্রতিবেশীরা চিৎকার শুনে সবাই ছুটে এলো। তারাও জালালকে থামাতে পারছে না। এক পর্যায়ে জোর করে থামিয়ে তার কাছে পিটুনির কারণ জানতে চাইল। সে বলল, জিন আজ আমার হাতে ধরা পড়েছে, ওকে আমি মেরেই ফেলবো। প্রতিবেশীরা নিজের স্ত্রীকে জিন ভেবে পিটাতে দেখে ভাবল জালালের মাথা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে ফেলল। কামালের নিচে ওড়ার প্রশিক্ষণ সমাপ্ত হলো। এবার তাকে যেতে হবে আকাশে, যেখানে বড় বড় পাখিরা ডানা মেলে ঘুরে বেড়ায়। তার চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতেই হবে। সে উড়ে চলে গেল আকাশে, ভাসতে লাগলো পাখিদের মতো। তার প্রচেষ্টা সার্থক হয়েছে ভেবে মনে আনন্দের সীমা নেই। ঘুরতে ঘুরতে দেখতে পেল একটি পুরনো দালানের ছাদে একটি বাতি জ্বলছে। অন্য কোথাও আর কোনো আলো নেই। এখানে আলো জ্বলার কারণ জানতে মনটা ব্যাকুল হয়ে উঠল। সে ধীরে ধীরে নেমে এলো ছাদে। একটি লোক চেয়ারে বসে আছে, সামনে টেবিল, অন্য প্রান্তে খালি একটি চেয়ার। কামাল কাছে এগিয়ে যাচ্ছে আর বলছে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কাছে যাওয়ার সাথে লোকটি বলল, আসন গ্রহণ করুন। কামাল বসে বলল, এত রাতে তুমি এখানে একা বসে আছো কেন? লোকটি বলল, আমার দুঃখের কথা শোনার মতো আশেপাশে কোনো লোক নেই। তুমি যখন এসেছো তবে শোনো। আগে আমার অনেক ধন দৌলত ছিল,
এখন আমার এই বাড়িটি ছাড়া আর কিছু নেই। ছেলে মেয়ে স্ত্রী সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন এই বাড়িটি নিয়েই পড়ে আছি। সে আরো বলল, এই বাড়ির নিচে তার দাদার লুকিয়ে রাখা অনেক মূল্যবান ধন সম্পদ রয়েছে, কিন্তু কোথায় কিভাবে আসে তা জানি না। তুমি যদি ওই গুপ্তধনের সন্ধান দিতে পারো তবে ওই সম্পদের অর্ধেক তোমাকেই দেয়া হবে। কামাল ভাবছে, বিল পাড়ে আমাদের জরাজীর্ণ বাড়িঘর এই গুপ্তধন উদ্ধার করতে পারলে আমি হব সম্পদের অর্ধেক মালিক। আমার পিতামাতাও সব হারিয়ে অনেক কষ্টে আছে, তাদের মুখে হাসি ফোটাবার এটাই হয়তো আমার সুবর্ণ সুযোগ। টাকা মানুষের খুবই প্রয়োজন। টাকা না থাকলে আপনজনও পর হয়ে যায়, তার বাস্তব প্রমাণ আমার সামনে। লোকটিকে বলল, এ নিয়ে তোমার আর ভাবতে হবে না, আমি যে করেই হোক ওই গুপ্তধন খুঁজে বের করব। ভাবছে, মাটির নিচেই গুপ্তধন, কোথায় কিভাবে আসে তা জানি নে, কিভাবে বের করব আমি। মাটির নিচের খবর মানুষ জানতে পারে না, একমাত্র ভূত পেতনিরাই হয়তো বলতে পারে। মাঠের মাঝখানে বট গাছটিতে ভূত পেতনির বসবাস। ওই গাছে গিয়ে কোনো ভূতকে খুঁজে পেলে হয়তো ওটা উদ্ধার করা সম্ভব হবে। সে উড়ে গিয়ে গাছের ডালে বসার সাথে অনেক ভূত পালিয়ে গেল। একটি ভূত অন্য মনস্ক থাকায় পালাতে পারেনি। সে বলল, মহাগুরু, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি যা বলবেন আমি তাই করব। কামাল বলল, তোর নাম কি বল? ভূত বলল, আমার নাম লাথা। কামাল বলল, তোকে কিভাবে ডাকলে সাথে সাথে তুই হাজির হবি বল? ভূত বলল, আয় আয় লাথা, শোন আমার কথা, দেরি হলে কেটে নেব মাথা। বলার সাথে আমি হাজির হয়ে যাব এবং আপনি যে আদেশ করবেন তা আমি পালন করব। কামাল বলল, তুই মাটির নিচে কি আছে দেখতে পারিস? ভূত বলল, আকাশ থেকে পাতাল পর্যন্ত দেখতে পারি। কামাল মনে মনে ভাবতে লাগলো, এই ভূত দিয়েই ওই গুপ্তধন উদ্ধার করা সম্ভব। দুনিয়ায় সুখে শান্তিতে থাকতে হলে টাকার প্রয়োজন, অর্থ ছাড়া শান্তি নেই। পরিবারের সবার চাওয়া পূরণে ব্যর্থ হলে আর কারো মুখের দিকে তাকানো যাবে না, সেহেতু এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কামালের মা সুস্থ হওয়ার পর দুইজন যুক্তি করল, ওই শয়তান ফকিরের কাছে আর যাওয়া যাবে না। তার কাছে গেলে আবার কোন ফিকিরি ঘটাবে তার কোনো ঠিক নেই। কামালের মা বলল, সবাই বলছে ইথানছড়ি এক ফকির আছে, সে নাকি ভালো ওস্তাদ। আমার মনে হয় তার কাছে গেলেই কামালের জিন ছাড়াতে পারবে। কথাটা জালালো অনেকের কাছে শুনেছে। সে তার স্ত্রীর কথায় রাজি হয়ে সুদের টাকা নিয়ে গেল ফকির বাড়ি। ফকির সাহেবকে সব খুলে বলল জালাল। শুনে ফকির সাহেব বললেন, এই ধরনের কোনো জিনের কথা আমি কোনোদিন শুনিনি। আপনার কাছে শুনে মনে হচ্ছে এটা একটি কাল্পনিক গল্প, সেহেতু আমি আপনার বাড়িতেও যেতে পারবো না, আপনার ছেলেকেও সুস্থ করতে পারবো না। তবে আমি আপনাকে সরিষা পুড়ে দিচ্ছি, ওটা আপনি জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দেবেন। যদি আপনার ছেলে আক্রমণাত্মকভাবে বাড়ির কোনো কিছু ভাঙচুর করে, কেউ সামনে গেলে তার সাথে যদি খারাপ ব্যবহার করে, ঘন ঘন যদি উপরের দিকে তাকায়, তবে আপনি আমার কাছে আসবেন। আর এ লক্ষণগুলো যদি তার ভিতরে না দেখা যায় তবে আমার কাছে আসার প্রয়োজন নেই। তিনি নিলেন 101 টাকা। জালাল সরিষা পড়া বাড়ি এনে ফকিরের কথা অনুযায়ী পুড়িয়ে ফেলল, কিন্তু তাতে কোনো লক্ষণ দেখা গেল না। নিরাশ হয়ে দুর্ভাবনায় পতিত হলো কামালের পিতামাতা। কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছেন না। দুঃখ বেদনায় অশান্তির জাতাকলে পিষ্ট দুজন। সন্তানের শোকে ঠিক থাকছে না পিতামাতার মন। কামালকে নিয়ে কল্প কাহিনী ছড়িয়ে পড়ল সারা গ্রাম। 2-3 জন মহিলা যেখানে বসে সেখানেই কামালকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। কেউ বলে, তুই জানিস কামালের ঘাড়ে 100 জিন আছে। তারা যখন কামালকে উড়িয়ে নিয়ে যায় তখন ওর চারিপাশে তারার মতো বাতি জ্বলে। ওদের সামনে কেউ পড়লে তাকে করবে হত্যা। সিরাজের মা ওই দৃশ্য দেখতে গেলে
তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সার গর্তে, ওর বাপের ঘাড়ে ভর করে ওর মাকে দিয়েছে ধুলায়। রিহাবের ছেলে কামালকে আকাশে উড়তে দেখে ভয় পেয়ে বেহুশ হয়ে পড়েছিল। রূপবানের মাকে ঘাড় ধরে ফেলে দিয়েছে। ভীতিকর অবস্থা বিরাজ করছে সারা গ্রাম। সন্ধ্যার পর আর কেউ বাড়ি থেকে বের হতে পারছে না। অতি প্রয়োজনীয় দরকারে ৫-৬ জন হারিকেন জ্বালিয়ে একসাথে বের হচ্ছে। মানুষের মনে এত পরিমাণ আতঙ্ক প্রবেশ করেছে যে অনেকে চোখ বুজলেই দেখতে পাচ্ছে কামাল এসে হাজির। বড় বড় চোখ, বিশাল দেহ, হাতির কানের মতো কান, শরীরে বড় বড় লোম, অর্থাৎ সে একজন ভয়ঙ্কর মানুষে পরিণত হয়েছে। কামালের সাথে এখন আর কেউ কথা বলে না। তাকে দেখলে সবাই পালিয়ে যায়। কামাল মানুষের কাছে নিজেকে অবহেলার পাত্র ভেবে নিজেও মানুষ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। যে কখনো আকাশে ডানা মেলে ওড়েনি, সে কোনোদিন অনুভব করতে পারবে না তার শান্তি। এই শান্তি থেকে বিরত থাকার মতো অবুঝ নয় কামাল। যে যাই করুক আর বলুক, সেদিকে তার খেয়াল নেই। সে আর কিছুতেই থামবে না আকাশে ওড়া। এটা তার সাধনার ফসল। আজ সন্ধ্যায় তার ঘুম আসছিল, তাই যেতে একটু দেরি হয়েছে। ২-৩ কিলোমিটার যাওয়ার পর দেখছে ছাদের উপর একটি মেয়ে পায়চারি করছে। ভাবল এলাকার মানুষ তার সাথে ভয়ে কথা বলে না, মনের কথা ওর সাথে বলে যদি কিছুটা হালকা হওয়া যায় তবে ক্ষতি কি। মেয়েটি অন্য প্রান্তে গেলে কামাল ছাদের উপর অপার প্রান্তে নামল। আস্তে আস্তে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে। মেয়েটি কামালকে দেখে থমকে দাঁড়িয়ে রইল। কামাল যেতে যেতে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। মেয়েটি বলল, তুমি এখানে কি করে এলে? কামাল বলল, উড়িয়ে এসেছি। মেয়েটি বলল, তুমি কি জিন? কামাল বলল, ওই রকমই, তবে মানুষ, অর্থাৎ মানুষ জিন। মেয়েটি বলল, তুমি এখানে এসেছো কেন? কামাল বলল, বললাম তো, তুমি আমার বন্ধু। বন্ধুর বিপদে আরেক বন্ধু কি না এসে পারে? মেয়েটি বলল, তবে বলো, এর সমাধান কি? কামাল বলল, আমি তোমার মন খারাপ জেনেই এসেছি, কিন্তু তোমার প্রকৃত কাহিনীটা আমাকে খুলে বলতে হবে। মেয়েটি বলল, আমার নাম জেরিন সুলতানা। আমাকে বিয়ের জন্য অনেক ছেলে ঘুরঘুর করে বেড়ায়। অনেকে আমার পিতামাতার সাথে কথা বলে, আবার অনেকে আমাকেও বলে। এর মধ্যে এই অঞ্চলের দুর্ধর্ষ সন্ত্রাসী একাধিক খুনের হোতা আফাজ আলী আমাকে বিয়ের জন্য আমার পিতামাতার কাছে সরাসরি আসে এবং বিয়ের প্রস্তাব দিলে আমার পিতামাতা জীবনের ভয়ে না বলতে পারেনি। সে আমাকে কড়া নজরে রেখেছে এবং পরিষ্কারভাবে হুমকি দিয়েছে, আমার দিকে কেউ তাকালে তার চোখ তুলে নেওয়া হবে। সেই ভয়ে এখন আর কেউ আমার দিকে তাকিয়ে কথা বলে না। আমি জানি সন্ত্রাসী প্রকৃতির লোকদের সাথে ঘর করা আর জীবনের শান্তিকে নর্দমায় ফেলে দেওয়া একই কথা। তাদের অবাধ্য হলেই অমানবিক নির্যাতন অথবা মৃত্যু, আর তাদের হাতে মৃত্যু হলে দুনিয়ার কেউ প্রতিবাদ করতে যাবে না। সেহেতু আমি এখন দুর্ভাবনার জাতাকলে পিষ্ট হয়ে খুবই কষ্ট অনুভব করছি। আমার এই যন্ত্রণা থেকে মুক্তির কোনো উপায় নেই। ভবিষ্যতের কথা ভেবে ঘুমও হারাম হয়ে গেছে। তুমি কি পারবে আমাকে উদ্ধার করতে? কামাল বলল, তুমি যদি আমাকে বন্ধু ভাবো আর আমাকে ভয় না পাও, তবে এ সমস্যার সমাধান অবশ্যই হবে এবং ওই সন্ত্রাসী তোমাকে কোনোদিন বিয়ের কথা বলতে সাহস পাবে না। জেরিন বলল, সেটা কিভাবে সম্ভব? কামাল বলল, তুমি তোমার পিতামাতাকে বলে দাও রাতে আমার কাছে এক জিন আসে, সে আমাকে ভালোবাসে এবং তারই সাথে আমার বিয়ে হবে। কোনো মানুষ আমাকে বিয়ে করলে তার বংশের কাউকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না। তারপর সন্ত্রাসী ভয়ে যখন তোমার কথা ভুলে যাবে, তখন তুমি অন্যের ঘরে চলে যেও। জেরিন মনে মনে ভাবল, বুদ্ধিটা বেশ ভালোই। তারপর বলল, ওরা যদি তোমাকে দেখতে চায়? কামাল বলল, ওদের আড়াল থেকে আমাকে দেখতে বলবে।
ভয় দিয়ে রাখবে, আমি তাকালে ওদের ক্ষতি হবে। জেরিন বলল, আমি তোমাকে কিভাবে পাবো? কামাল বলল, যে রাতে তুমি এই ছাদে মোমবাতি জ্বালিয়ে রাখবে সেই রাতে আমি তোমার সাথে দেখা করব। আমার কথা মতো কাজ শুরু করে দাও। রাত প্রায় শেষ, জেরিন চলে গেল। কামালের মনটা অনেক দিন পর আজ বেশ হালকা হয়েছে। যাই হোক, মাঝে মধ্যে জেরিনের সাথে কথা বলার পথ পরিষ্কার হয়ে গেল। তার নিঃসঙ্গ জীবনে এমনই একজন বন্ধুর প্রয়োজন ছিল, যার সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা সময় শান্তি পাওয়া যাবে। জালালের দুশ্চিন্তার কোনো অবসান নেই। কোনো ফকির কবিরাজ তার ছেলেকে জিনের কবল থেকে মুক্ত করতে পারেনি। কামালের মা ও ছেলের চিন্তায় নাকাল হয়ে পড়েছে। দুজনই পরিণত হয়েছে মাংসহীন কঙ্কালে। কামাল তাদের অনেকবার বোঝাতে গিয়ে ব্যর্থ হয়েছে। কামাল যা জানে ওরা তা জানে না। গোপন কথাটাও সে কাউকে বলবে না। এ কারণেই ঘটে যাচ্ছে অনেক কিছু। সামনে চাচাতো বোন শেলি কামালকে দেখে অন্যদিকে পালিয়ে যাচ্ছে। কামাল বলল, শেলি শোন। শেলি ভয়ে দাঁড়িয়ে কামালের দিকে তাকিয়ে থর থর করে কাঁপছে। কামাল কাছে গিয়ে বলল, আমি তোর ভাই আর তুই আমার ছোট বোন, তাই না? হ্যাঁ ভাইয়া, কামাল বলল। সবাই ছোট বোনদের বুকের মাঝে যে আগলে রাখে, কেউ তার কোনো ক্ষতি করতে চাইলে জীবন দিয়ে প্রতিবাদ করে, আর তুই সেই ছোট বোন হয়ে আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস। ছেলি বলল, ভাইয়া তোকে নিয়ে গ্রামের মানুষেরা অনেক ভয়ের কথা বলে, এজন্য আমারও ভয় হয়। কামাল বলল, মানুষ আমার কথা কি বলে? ছেলি সব ঘটনা খুলে বলার পর বুঝতে পারলো এ কারণেই মানুষ তাকে দেখে পালিয়ে যায়। সবার মন থেকে এ সন্দেহ দূর করাটাও একেবারে সম্ভব নয়। মানুষ আস্তে আস্তে যখন বুঝতে পারবে সে কারো কোনো ক্ষতি করে না, তখনই তাদের এই ভুল ধারণা মন থেকে মুছে যাবে। ছেলিকে বলল, তোর কোনো ভয় নেই, আমি তোর ভাই। ভাই কখনো বোনের ক্ষতি করে না। তোর কোনো সমস্যা হলে আমাকে বলবি। শেলি বাড়ির দিকে চলে গেল। কামাল আর শেলিকে কাছাকাছি দাঁড়িয়ে কথা বলতে অনেকেই দেখেছে। ওই দুর্ধর্ষ জিনের সাথে কথা বলতে দেখে অনেকেই অবাক হয়ে গেছে। নিশ্চয়ই তার মধ্যে কোনো কারণ ছাড়া এই ধরনের আলাপের সুযোগ হতে পারে না। ঘটনাটি ছড়িয়ে গেল গ্রামের অপর প্রান্ত পর্যন্ত। গভীর রাতে বেরিয়ে পড়ল গুপ্তধন রক্ষিত বাড়িটির সন্ধানে। কোনো বাড়ির ছাদে আর বাতি জ্বলছে না। খুঁজতে খুঁজতে প্রায় ভোর হয়ে গেছে। পুরনো একটি বাড়ির ছাদে নামলো, কোনো লোক নেই। ভাবলো হয়তো লোকটির শরীর খারাপ হয়েছে। ভিতরে যাবার পথও বন্ধ। ভাবলো উড়িয়ে জানালার কাছে গিয়ে ডাকলেই লোকটি উঠে আসবে, অন্তত তাকে আশার বাণীটা শুনিয়ে যায়। জানালার কাছে নামতে গিয়ে বেহুশ হয়ে পড়ে রইল। আঘাত লেগে ছিটকে পড়ল মাটিতে। মাথায় আঘাত লাগায় বেহুশ হয়ে পড়ে রইল। সকালবেলা এলাকার একজন এই অদ্ভুত মানুষটি দেখে সাথে সাথে ছড়িয়ে দিল সারা পাড়ায়। উৎসুক জনতার ভিড় ক্রমেই ভারী হচ্ছে। গ্রামের লোক ছাড়াও আশেপাশের গ্রামের নারী, পুরুষ, শিশু পর্যন্ত ওই মানুষটিকে এক নজর দেখার জন্য ছুটে আসছে। এমন আজব মানুষ পৃথিবীতে কেউ দেখেনি। কারো মুখে এই ধরনের পাখাওয়ালা মানুষ আছে বলে গল্পও শোনেনি। এর মধ্যে কেউ বন্দুক, কেউ তীর ধনুক, আবার খোনা, বল্লম, ঢাল, সড়কি নিয়েও ছুটে এসেছে। এরই মধ্যে গুজব রটে গেল ওই প্রাণীর গায়ে আঘাত করলে তার বংশ থাকবে না, আর এই গ্রামের একটি মানুষও বেঁচে থাকবে না। এই প্রাণীটি আমাদের গ্রামের মঙ্গল বয়ে নিয়ে এসেছে, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এ গুজবের কারণেই তার শরীরে কেউ আঘাত করতে সাহস পেল না। অবাক হয়ে সবাই তাকিয়ে আছে। ভিড়ে ঠাসা এলাকা। কে নারী আর কে পুরুষ তা কারো খেয়াল নেই। মনে নেই কারো বর্ণ বৈষম্যের কথা। এ সময় যেন নারী পুরুষের মিলন মেলার মধ্য দিয়ে বিনোদনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এলাকাটি। দূরত্ব বজায় রেখে সীমানা করে দেয়া হয়েছে, তার কাছে যেন কেউ না যেতে পারে। নামি দামি লোকেরাও ওই অদ্ভুত মানুষটিকে দেখে যাচ্ছে। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, পালকিতে করেও লোক ছুটে আসছে এখানে। সবাই কামালকে সুচারুভাবে দেখার চেষ্টা করছে। সে মানুষ না অন্য কোনো
জীব না অন্য কোনো গ্রহ থেকে পড়ে গেছে। কামাল হুঁশ ফিরে পেয়ে আস্তে আস্তে তাকিয়ে দেখল চারিপাশে হাজার হাজার লোক। এখন এদের হাতে ধরা পড়লে বাঁচিয়ে রাখবে কিনা আল্লাহই জানে। সেহেতু উঠেই যত দ্রুত আকাশে ওড়া যায় ততই ভালো। একটু দম নিয়ে দাঁড়িয়েই ঝাঁপ দিয়ে আকাশে উঠে গেল। এখন সে মানুষের নাগালের বাইরে। দর্শকরা তাকিয়ে রইল শেষ দেখা পর্যন্ত। শরীরটা যেমন খারাপ, মনটা তার চেয়ে বেশি খারাপ। আজ তার উল্টে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। বিমর্ষ মলিন বদনে বসে আছে। কি করবে সে? স্বচ্ছ ভবিষ্যৎ গেল ঘোলাটে হয়ে। ভাবল লাথাকে ডেকে দেখি কোনো কুল কিনারা পাওয়া যায় কিনা। ভূতকে স্মরণ করার সাথে সাথে হাজির হয়ে বলল, আদেশ করুন গুরু, কি করতে হবে আমার? কামাল বলল, মানুষের চেহারায় তুমি আমার খাটের উপর বসো, আমি তোমার সাথে কিছু কথা বলবো। লাথা খাটের উপর বসলে কামাল আবার বলল, গুরু বললে আমার খুব খারাপ লাগে। মানুষ আর ভূত কি বন্ধু হতে পারে না? তুমি আজ থেকে আমাকে বন্ধু বলে ডেকো। কথাটা শুনে লাথা বলল, ফকিররা আমাদের উপর অনেক অত্যাচার করে, আমাদের দ্বারা বিভিন্নভাবে অন্যায় কাজ করিয়ে উপার্জন করে লক্ষ লক্ষ টাকা। বিনামূল্যে দিনরাত আমরা শ্রম দান করি, তারপরও শুনতে হয় অকথ্য ভাষায় গালিগালাজ। জীবনে সর্বপ্রথম তুমি আমাকে বন্ধু বলে যে সম্মান দিলে তা আমি কোনোদিন ভুলব না। তোমার জন্য আমি জীবনও দিতে পারি বন্ধু। তুমি বললে আমি দেশের রাজা বাদশাদের ধন ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ অর্থ এনে দিতে পারি। কামাল বলল, বন্ধু ওটা হবে অন্যায়, আর অন্যায় কাজ করে মানুষ কখনো সুখী হতে পারে না। সাময়িকভাবে সুখী হলেও অপরাধের আগুনে পুড়ে তার অন্তরটা ঝলসে যায়। বাইরে চাকচিক্য থাকলেও অঙ্গার হয়ে যায় মন। সেহেতু ওই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করাই উচিত। লাথা বলল, তোমার মতো বন্ধুর সান্নিধ্য পেয়ে আমার জীবন সার্থক। তবে কি করতে চাও তুমি? কামাল বলল, একজন লোক আমাকে বলেছে তার দাদা বিপুল পরিমাণ ধন সম্পদ মাটির নিচে পুঁতে রেখেছিল। তা কোথায় কি অবস্থায় আছে তা সে জানে না। অভাবের তাড়নায় তার স্ত্রী সন্তান সবাই তাকে ছেড়ে চলে গেছে। ওই সম্পদ উদ্ধার করে দিতে পারলে সে তার অর্ধেক আমাকে দিতে রাজি হয়েছে। এটা তুমি উদ্ধার করতে পারবে কিনা তাই ভাবো। লাথা বলল, ওই সম্পদ যখন তিনি মাটির নিচে পুঁতে রাখে সে সময় আমি ওই বাড়ির পুরনো আম গাছে বসবাস করতাম। কোথায় কি রেখেছে সেটা আমার একেবারেই মুখস্থ। তবে তোমাকে যে লোকটি খবর দিয়েছে সে এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তাকে দেখার মতো কোনো লোক নেই, অনাহারে বিনা চিকিৎসায় পড়ে আছে। তুমি বললে আমি ওকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারি। কামাল বলল, লোকটি মারা গেলে বাড়ি সহ লুকানো সম্পদও হাতছাড়া হয়ে যাবে। সেহেতু যে করেই হোক ওকে বাঁচানো দরকার। লাথা বলল, আমি তোমার চেহারায় ওকে সেবা যত্ন ও ওষুধ সেবন করিয়ে সুস্থ করব। লোকটি সুস্থ হলে ওই সম্পদ উত্তোলন করে আমরা ভাগ করে নেব। তবে তার সাথে তোমার কিভাবে দেখা হয় এবং তাকে কি বলে দেখেছো সেটা আমাকে বলো। কামাল লোকটির সাথে সাক্ষাতের সম্পূর্ণ কাহিনী খুলে বলল। লাথা বন্ধুর নিকট থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। এরপর আগামী পর্বে।